সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা গোলক নিয়ে আলোচনা করব। এই যে একটা বল নিয়েছি আমি, এটা একটা কি গোলক, তাই তো? এই গোলকটা, এই যে তল, বাইরের একটা তল, এটা একটা গোলক বলে, ইংলিশে বলা হয় স্ফিয়ার। স্ফিয়ারের এই চারপাশটা, এটাকে ওটা একটাই তল গোলকে, তাই তো? এই একটা তল, এটা হচ্ছে বক্রতল বলা হয়। তা সেই গোলকটাকে আমরা যদি 2 ডাইমেনশনাল আঁকি, তাহলে একটা বৃত্তের মতো দেখতে পাবো। যদি একটা সমতলিক চিত্রে আঁকি, হ্যাঁ, তাহলে এটাকে একটা গোলক মতো ধরতে পারি। তার এটা ব্যাসার্ধ, এটা আর। তা আমরা এরকম আর ব্যাসার্ধের একটা গোলক নিয়েছি। তা এই গোলকের এই যে সব বাইরের যে পুরো তলটা, এই তলটার ক্ষেত্রফল কত, এটা আজকে আমরা পরিমাপ করব। তা এটা পরিমাপ করতে গেলে একটা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা করতে হবে। আমরা একটা বড় দড়ি দিলাম, একটা পিন বসিয়ে দিলাম, দিয়ে সেই দড়িটাকে আমরা যদি ধীরে ধীরে একটা গায়েটা ঠেকিয়ে, কিন্তু একটা গায়ের উপর একটা গায়ে চেপে যাবে না, এইভাবে যদি আমরা জড়াতে থাকি, জড়াতে টোটাল পাক খেতে টোটাল যে দড়ি লাগলো, সেই দড়িটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করে 4টে বৃত্ত, একটা এরকম বৃত্তাকারে পরপর জড়াই, এরকম একটা বৃত্ত বললাম, আবার একটা বৃত্তের মতো হলো এরকম, আবার একটা বৃত্তের মতো হলো, তাহলে দেখতে পাবো আমরা কি দেখতে পাবো, ঠিক সমান ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের, কত ব্যাসার্ধের বললাম, আর ব্যাসার্ধের 4টে বৃত্ত তৈরি হবে, তাই তো? আর ব্যাসার্ধের এই যে ব্যাসার্ধটা, এখানেও যে ব্যাসার্ধের গোলকটার যে ব্যাসার্ধ ছিল, সেই ব্যাসার্ধেরই 4টে বৃত্ত তৈরি হবে। তাহলে জিনিসটা কি করা হয়েছিল, আমাদের একটা গোলক নিয়েছিলাম, সেই গোলকের কি হচ্ছে, একটা বিন্দুকে কেন্দ্র করে আমি পরপর দড়ি জড়িয়ে গেছি, তো গোটা তার বক্রতলটাকে কভার করেছি। হ্যাঁ, সেই যে টোটাল দড়িটা পেয়েছি, সেই দড়িটা দিয়ে আমরা সমান 4টে টুকরো করে দিলাম। সেই টোটাল যে দড়িটা লেগেছিল, সেইটাকে দিয়ে আমরা যদি বৃত্ত তৈরি করি, তাহলে দেখতে পাবো আর ব্যাসার্ধে 4টে বৃত্ত তৈরি হলো। তাহলে একটা গোলকের বক্রতল নিশ্চয়ই 4টে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়ে গেল, 4 × 4টে আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? 4 × আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা তো শিখেছি, শিখেছি না, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², তাই তো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr² বর্গ একক। তাহলে টোটাল কত হয়ে গেল, 4πr² বর্গ একক। তাহলে এইভাবে আমরা কি পেয়ে গেলাম, একটা গোলকের এই যে এটা একটাই তল, এবং এটাকে বক্রতল বলা হয়, একটাই তল, তার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমরা, 4πr²। কিভাবে পেলাম আমি জাস্ট আরেকবার রিপিট করছি তোমাদেরকে। আমরা কি করেছিলাম, একটা বড় দড়ি নিয়েছি, একটা বিন্দুকে এখানে পিন ফুটিয়ে নিয়েছি, যে পিনটাকে দড়িটা বেঁধে নিয়ে তারপর গায়ে গোল করে আমরা জড়িয়ে একবার পুরোটাকে কভার করতে এদিকে কভার করতে এমনভাবে জড়িয়ে নিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না, মানে উপরে চেপে না যায়, কিন্তু গায়ে ঠেকে থাকবে পুরো, মানে কোনো জায়গা ফাঁক থাকবে না, অথচ একটা দড়ির পর একটা দড়ি চেপে যাবে না। এই করে আমরা টোটাল যে দড়িটা লেগেছিল, নিশ্চয় একটা মাপের একটা দড়ি লাগবে এই বলটাকে ঘিরতে গেলে, সেই দড়িটা দিয়ে আমি কি করেছিলাম, 4টে টুকরো করেছিলাম সমান মাপে, একবার সমান মাপে 4টে টুকরো করলাম, করে এক একটা টুকরো দিয়ে আমরা বৃত্ত তৈরি করলাম, যে 4টে সমানভাবে বৃত্ত পাবো, নিশ্চয়ই 4টে সমান দৈর্ঘ্যে যেহেতু দড়ি, 4টে সমান বৃত্ত পাবো। সেই বৃত্তগুলো আমরা ব্যাসার্ধ যদি মেপে দেখি, তাহলে দেখবে এই বলের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটা সূত্র কি হবে, তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 × কি হবে, আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল।
এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল 9 এ শিখেছি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে সমান কত হয়ে গেল 4 পাই আর স্কয়ার। সেই হিসাবে 4 পাই আর স্কয়ার একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা এর একটাই তল, সমগ্রতল বা বক্রতল যাই বলি না কেন। হ্যাঁ, আচ্ছা এবার এই গোলকটা আমরা শিখবো আবার কি এই গোলকটা কতটা জায়গা জুড়ে থাকবে, মানে কতটা আয়তন নেবে। একটা এতে পাত্রে জল ভর্তি, কানায় কানায় জল ভর্তি করে নিয়েছি, এটাকে যদি ডুবিয়ে দিই পুরোপুরি, তাহলে কতটা জল সে উপচে পড়বে, সেই জলটা উপচে পড়লে সেটাই তো এর আয়তন হবে। সেই আয়তনটার সূত্র হচ্ছে, গোলকের আয়তনের সূত্র হচ্ছে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, এটা আর প্রয়োজন নাই। দুই নম্বর হচ্ছে সূত্র হচ্ছে গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। মানে ঘন একক কথাটা কেন লিখলাম, মানে যা হবে আয়তন, যদি ব্যাসার্ধটা সেন্টিমিটার থাকে তাহলে ঘন সেন্টিমিটার, মিটারে থাকলে ঘন মিটার, ডেসিমিটারে থাকলে ঘন ডেসিমিটার, যাই হবে তাই করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এবং আমরা ওটা দেখবো কি অনুপাতে আমরা আয়তনটা যদি লিটারে বের করতে হয় তখন আমরা ঘন ডেসিমিটারে রাখবো, যদি অন্য কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা ঘন মিটারও রাখতে পারি, ঘন সেন্টিমিটারও করতে পারি। তাহলে গোলকের আয়তন পেয়ে গেলাম 4/3 পাই আর কিউ ঘন একক। তাহলে আমরা দুটো সূত্র শিখলাম, তাই তো। একটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত কি পেলাম 4 পাই আর স্কয়ার, একটু আগে আমি একটা দড়ি পরীক্ষা দিয়ে দেখিয়ে দিলাম এটা। আর দ্বিতীয়টা হলো গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা 3 নম্বর, এটা গোলক গেল। এবার যদি এটা গোলক না হয়ে যদি এটা অর্ধ গোলক হয়, মানে একটা গোলককে আমরা যদি কেটে দু টুকরো করে দিই, তাই তো, একটা গোলককে দু টুকরো করে নিই তাহলে এটা অর্ধ গোলক হয়ে গেল। এবার অর্ধ গোলকটা যদি ফাঁপা হয়, ফাঁপা অর্ধ গোলক, গোলকের বক্রতল। আচ্ছা ফাঁপা অর্ধ গোলকে কি হবে, এই দিকে তো কোনো তল নাই, শুধু কি আছে সাইডের তলটা আছে, মানে সে বক্রতলটা আছে। সেই বক্রতল হচ্ছে কত, পুরো আমরা পুরো গোলক হলে 4 পাই আর স্কয়ার পেয়েছিলাম, এখানে অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে ফাঁপা অর্ধ গোলক হলে কত হয়ে যাচ্ছে 2 পাই আর স্কয়ার বর্গ একক। আচ্ছা এবার এটা যদি ফাঁপা না হয়ে নিরেট হয়, নিরেট অর্ধগোলকের বক্রতল, নিরেট অর্ধগোলকের বক্রতল এটাও 2 পাই আর স্কয়ার। মানে আমি বলতে চাচ্ছি নিরেট হলে তো এগুলা সব ঘেরা থাকছে, এটা ফাঁপা থাকছে না। হ্যাঁ, নিরেট হয়ে গেলে এটা ঘেরা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এর বক্রতল হচ্ছে এই যে সাইডের তলটা, এই তলটা না কিন্তু। হ্যাঁ, এটা একটা বৃত্তাকার তল পাবো। এটা নিরেট হলে কাটলে এটা কি পাবো, একটা বৃত্তাকার তল পাবো। তো এটা নিরেট গোলককে যদি আমরা সমান দু টুকরো করি তাহলে একটা সমতল পাবো। সেই সমতলটা কিসের মতো দেখতে হবে, বৃত্তের মতো, সেটা হচ্ছে সমতল। আর এইটা আছে পাশেরটা আছে বক্রতল। বক্রতল ধরি ফাঁপা হোক নিরেট হোক, বক্রতলটা এক লিখব 2 পাই আর স্কয়ার। কিন্তু নিরেট আর 5 নম্বরে আমরা নিরেট অর্ধগোলকের, অর্ধগোলকের যদি সমগ্রতল বের করি তখন এর একটা সমগ্রতল বলে কথা আসবে। সমগ্রতলের সমগ্রতল হচ্ছে কত, দেখো খেয়াল করে দেখো, এই সাইডটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর সঙ্গে সঙ্গে আমার এখানে কি চলে আসছে, একটা বৃত্তাকার তল চলে আসছে, আসছে তো, এটা বৃত্তাকার তল আসছে। সেই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত, এটাও তো একটা বৃত্ত, মানে পাই আর স্কয়ার। তাহলে টোটাল কতগুলো পাই আর স্কয়ার হয়ে গেল 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার বর্গ একক। আচ্ছা আর আরেকখানা সূত্র আছে, গোলকের অর্ধগোলকের, গোলকের বললে ঠিক না হবে, অর্ধগোলকের, অর্ধগোলকের কি বের করবো আমরা, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন হচ্ছে কত 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা আমি বলে রাখি, অর্ধগোলকটা যদি নিরেটে হোক আর ফাঁপায় হোক, যাই হোক না কেন, সেটা কি হয়ে যাবে 2/3 পাই আর কিউ ঘন একক। এই সূত্র দিয়ে আমাদের নির্ধারিত হবে, সেটা ফাঁপা হোক নিরেট হোক
আয়তন কিন্তু সেম দুটোই। হ্যাঁ, আর যদি নিরেট হয় তাহলে অর্ধগোলকের সমগ্র তল হবে 3πr², আর নিরেট অর্ধগোলকের শুধু বক্রতল বললে তাহলে 2πr²। আর যদি ফাঁপা অর্ধগোলক হয় তাহলে তো তার তো একটাই তল আছে বক্রতল, কোনো তো সমতল নাই, তাহলে সেটা কি হবে 2πr²। এবার আমরা যদি একটা বাটি তৈরি করি, অর্ধগোলাকার বাটি মানে ফাঁপা, ভিতরটা তো ফাঁপা থাকবে, তবেই তো আমার কোনো খাবার রাখা যাবে বাটির মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব 2πr²। কিন্তু যদি আমরা কি করে একটা সলিড অর্ধগোলক নিই, হ্যাঁ, কোনো ধাতুর তৈরি, সেক্ষেত্রে সেটা কত হয়ে যাবে, তার সমগ্র তল বের করতে গেলে হবে 3πr²। আর তারা কতটা জায়গা জুড়ে আছে তার আয়তন, সেটাকে বলা হয় আয়তন। মানে ওই অর্ধগোলকটাকে আমি যদি মানে ফাঁপা বাটির ভিতরে যদি আমি জল ঢেলে দিই, কতটা জল ধরবে সেটা কোন সূত্র দিয়ে বের করবো, এই যে 2/3πr³ ঘন একক। আর যদি নিরেট হয় তাহলে সেটাকে আমি যদি কোনো জলের ভিতরে ডুবিয়ে দিই, কতটা জল সে অপসারণ করবে, সেই জল সেটাই তো তার আয়তন। সেই সূত্র সেটাও আমরা পাবো কি দিয়ে, 2/3πr³ ঘন একক, এই সূত্র দিয়ে আমরা পেয়ে যাবো। হ্যাঁ, ঘন একক বলতে আমরা যে এককটা যাতে থাকবে তার ঘন হয়ে যাবে। যদি সেন্টিমিটার থাকে তাহলে ঘন সেন্টিমিটার, মিটার থাকলে ঘন মিটার, ডেসিমিটার থাকলে ঘন ডেসিমিটার। তাহলে এছাড়াও আরো দু একটা আছে। গোলকটা যদি এবার এইরকম হয়, ফাঁপা গোলক হয়, নিরেট না হয়ে ফাঁপা গোলক, তাহলে ফাঁপা গোলকের কতটা ধাতু আছে, হ্যাঁ, তাহলে ফাঁপা গোলকের পদার্থের আয়তন সূত্র কি হবে, 4/3πR³ - স্মল r³ ঘন একক। মানে এই ভিতরে ব্যাসার্ধটা r আর এই বাইরের ব্যাসার্ধটা ক্যাপিটাল R যদি হয়, তাহলে ফাঁপা যদি গোলকটা হয় তাহলে তো পুরোটা তো আর ধাতু পদার্থ বা কোনো পদার্থ নাই, ধাতু দিয়ে হতে পারে, কোন সময় অধাতু দিয়ে হতে পারে। হ্যাঁ, তো যাই হোক না কেন, তার আয়তন ফাঁপা যদি হয় তাহলে তার আয়তন কি করব, টোটাল আয়তন বের করব। আমি বাইরের ব্যাসার্ধটা নিয়ে আয়তন বের করব, আর ভিতরে যে ফাঁপা অংশ আছে যেটা কিসের তৈরি, বায়ুর তৈরি, সেটা একটা গোলকের মতো দেখতে, তার আয়তন হলো 4/3πr²। দুটো থেকে একসঙ্গে কমন নিয়ে 4/3π ব্র্যাকেটে r³ ক্যাপিটাল R³ - স্মল r³, এইটা দিয়ে কি হবে, কোন একটা ফাঁপা গোলকের ভিতরে কতটুকু ধাতব পদার্থ আছে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে দিতে পারবো। তাহলে টোটাল আমরা শিখে গেলাম, তাহলে গোলকের আয়তন শিখলাম 4/3πr³। তার আগে শিখেছিলাম কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটাই তো তল গোলকের, 4πr²। তারপর ফাঁপা গোলকের বক্রতল হচ্ছে কি হচ্ছে 2πr²। আর নিরেট গোলকের বক্রতলও 2πr² একই রকম, কিন্তু নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, 3πr² হয়ে যাবে। কেন, সঙ্গে সঙ্গে একটা বৃত্তাকার তল, এই মুখ বরাবর একটা কি চলে আসবে, একটা বৃত্তাকার তল চলে আসবে, সেটা কত হয়ে গেল 3πr²। আর অর্ধগোলকের আয়তন পুরো গোলকের আয়তনের ঠিক অর্ধেক হবে। হ্যাঁ, সেটা ফাঁপা হোক নিরেট হোক, আয়তন কিন্তু সর্বদা এক, সেটা 4/3πr³ আছে, এখানে হয়ে যাবে 2/3πr³। আর ফাঁপা গোলকের পদার্থের আয়তন কি হয়ে যাবে, 4/3π ক্যাপিটাল R³ - স্মল r²। ফাঁপা গোলক মানে কি, যে গোলকটার ভিতরে নিরেট না, ভিতরটা বায়ু আছে, হ্যাঁ, তা সেই ভিতরে যে বায়ুর আছে অংশটা, সেটাও দেখতে একটা গোলকের মতো, তা সেই অংশটা যদি ব্যাসার্ধ r হয় আর টোটাল বাইরের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল R হয়, তাহলে ফাঁপা গোলকের পদার্থের আয়তন সূত্র হবে কি, 4/3π ক্যাপিটাল R³ - স্মল r³ ঘন একক। আচ্ছা, এবার আমরা চলে যাব কোষে দেখি অনুশীলনী। হ্যাঁ, কোষে দেখিতে চলে যাব। সূত্রগুলো তো আমরা শিখলাম, এবার অনুশীলনী চলে যাব। অনুশীলনীতে আছে কোষে দেখি 12, কোষে দেখি 12, কোষে দেখি 12, এই কোষে দেখি 12 এর। আচ্ছা, আমরা প্রথমে 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। তাহলে গোলকটির
ব্যাসার্ধ 10.5 কত আছে 10.5 সেমি। অতএব চেয়েছে কি সমগ্রতল গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। তা সমগ্র তলের ক্ষেত্রফল আমি বলেছিলাম যে গোলকের তো একটাই তল হয়, শুধু এই যে গোলকের একটা তল তো একটাই তল, এই চার পাঁচটা নিয়ে একটাই তল, এর কোনো সমতল নাই। তাহলে সেক্ষেত্রে সমগ্র তল বোঝালেও সেই বক্রতলটাই বোঝাবে। কত সেটা 4 পাই আর স্কয়ার দিয়ে সমান 4 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান 10.5 তার স্কয়ার। তাহলে এটা কি হবে বর্গ সেমি সমান কত হয়ে গেল 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 গুণ 10.5 বর্গ সেমি। দশমিক তুলে এখানে 10 করে নিলাম, দশমিক তুলে এখানে কি করে নিলাম 10 করে দিলাম, দিয়ে 7 দিয়ে কেটে গেল, 7 থেকে 7 আর 7 তে 35। আচ্ছা 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 21, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে 2 2 কেটে গেল। তাহলে 22 থাকলো, 3 থাকলো, 21 থাকলো, গুণ করলে যা হবে সেটাই হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। আমি আর বাকিটুকু দেখালাম 22 গুণ 3 গুণ 21 বর্গ সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে গেল 22 গুণ 3 গুণ 21 বর্গ সেমি। তাহলে খুবই সহজ অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা কিছুই নাই, এটা গোলকের ব্যাসার্ধ দিয়েছিল তার সমগ্রতল, সমগ্রতল বলতে গেলে এর বক্রতল একটাই তল বোঝায়, তার ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। তার গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 4 পাই আর স্কয়ার দিয়ে বের করলাম, 4 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান 10.5 স্কয়ার করে আমরা কত পেয়ে গেলাম 22 গুণ 3 গুণ 21 বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল গোলকটির কি হয়ে গেল সমগ্রতল বা বক্রতল, এই একটাই তল হয় যেহেতু এর ক্ষেত্রফল। তাহলে একের অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আমি আসছি দুয়েরটা। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17 টাকা 50 পয়সা এত টাকা খরচ হচ্ছে, বলটি ব্যাসের দৈর্ঘ্য কত। দুয়েরটাও দেখাচ্ছি, ঠিক আমি পরে সব অঙ্ক করাবো না, মাঝে মাঝে একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, হয়ে যাবে দেখবে। দুয়েরটাও আমি দেখিয়ে দিচ্ছি। তা বলেছি কি একটা চামড়ার বল তৈরি করতে, চামড়া দিয়ে বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা হিসেবে 431 টাকা এত পয়সা লেগেছে। তাহলে বলটির বক্রতলের ক্ষেত্রফল কি করে পাবো, মানে 1 বর্গ সেমি চামড়া নিতে গেলে টাকা লাগে 17 টাকা 50 পয়সা, তাহলে টোটাল খরচ হয়েছে 431 টাকা 20। তাহলে 431.20 কে কি দিয়ে ভাগ করতে হবে 1 বর্গ সেমি চামড়ার দাম দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত বর্গ সেমি চামড়াটা পাওয়া যাবে আমাদের এখানে, কত আছে ওটা 17 টাকা 50 পয়সা, 17.50। তাহলে এত কি হবে বর্গ সেমি, এটা আসবে এত বর্গ সেমি, দশমিক তুললাম, দশমিক এখানে তুলে দিলাম, 0 0 কেটে গেল। আচ্ছা 7 দিয়ে কেটে যাওয়ার কথা, 6 7 তে 42, 1 11 7 1 কে 7 4 6 7 তে 42, 7 দিয়ে কেটে গেলে 7 2 14, 5 7 তে 35। তাহলে 616/25 বর্গ সেমি আমি কি পেয়ে গেলাম 616/25 বর্গ সেমি। এটা পেয়ে গেলাম ওই বলটা তৈরি করতে 4-5টা ঘিরতে যে চামড়া লেগেছিল সেই চামড়াটার ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা তো ব্যাসার্ধ জানি না, তা ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে অতএব বলটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। তাহলে এই যে বক্রতল আর এই বক্রতল দুটোতে একই বলেরই ক্ষেত্রফল বক্রতল, তাহলে শর্তানুসারে এটার সঙ্গে এটা কি হবে সমান হবে। তাহলে শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমান 616/25।
বা 4 ইন্টু 22 এর 7 বসিয়ে দিলাম ইন্টু r স্কয়ার সমান 616/25। আমি এখান থেকে এখানে চলে আসছি, বা r স্কয়ার সমান 616/25 ইন্টু 7 যাবে উপরে, 4 আর 22 কোথায় আসবে? নিচে আসবে তো। এবার আমরা 11 থেকে দিলে 2 হলো, 11 থেকে গেলে 5 11 55, 6 11 66, 4 14 56, 2 থেকে গেলে কত হয়? 7 হয়। আর এখান থেকে r এর মান কি পাবো? √7 গুণ 7 উপরে আর নিচে 25 থেকে গেল, তার মানে 7 এর 5। তাহলে বলটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 এর 5। নিশ্চয়ই ব্যাস বের করতে কোনো অসুবিধা নাই। তাতে কি করতে হবে? আমাদের 2 দিয়ে গুণ করলে ব্যাস চলে আসবে। তাহলে সবাই বুঝতে পারলে কি বলেছিল অঙ্কটায়, যে একটা চামড়ার বল তৈরি করতে মোট খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। 431.20 টাকা বা 431 টাকা 20 পয়সা। আর 1 বর্গ সেমি চামড়ার দাম হচ্ছে 17 টাকা 50 পয়সা। তাহলে কত বর্গ সেমি চামড়া লেগেছিল আমরা এখন ভাগ করলে পেয়ে যাবো নিশ্চয়ই। মোট খরচকে 1 বর্গ সেমির ওজন মানে খরচ দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা চামড়াটার বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমি ধরে নিলাম বলটির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বলটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই r স্কয়ার নিশ্চয়ই। তবে বুঝতে পারছো এটা 4 পাই r স্কয়ার। এই যে 4 পাই r স্কয়ার পেলাম, এই এটা বক্রতল, এটাও সে একই বলেরই বক্রতল। এটার সঙ্গে এটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। সমান করে নিয়ে এখান থেকে আমরা r স্কয়ারের মান কত পেয়ে গেলাম? 7 গুণ 7 বাই নিচে 25 পেলাম। তাহলে r এর মান কি করে পাবো? নিশ্চয়ই এটা রুট করতে হবে, বর্গমূল করতে হবে। বর্গমূল করে দিলাম, করে উপরে একটা 7 বেরিয়ে আসলো, জোড়া বেরিয়ে আসলো, নিচে 25 এর বর্গমূল 5। এটা হয়ে গেল ব্যাসার্ধ। অতএব ব্যাস কত হবে? ব্যাস হবে এই 2 কে 7 এই 7 এর 5 কে 2 দিয়ে গুণ করলে এত সেমি হয়ে যাবে। তার মানে কত আসছে? এটা গুণ করলে 14/5 সেমি। কত হয়ে যাচ্ছে এটা? 14/5 সেমি। তাহলে ওই বলটির ব্যাস কত হয়ে গেল? 14/5 সেন্টিমিটার। সকলে বুঝতে পেরেছো অঙ্কটা? এরপরে আমরা চলে আসবো আমরা এরপরে একটু বলে দিই। হ্যাঁ, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটি কত ঘন সেমি লোহা আছে? ওটা আয়তনের সূত্র 4/3 পাই আর 2। 3 নম্বরটা তাহলে কি সূত্র চলে আসবে? 4/3 পাই। কতটা লোহা আছে তাই চেয়েছে। তাহলে 3 নম্বরটা আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক। তার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আমাকে আয়তন বের করতে হবে। কতটা লোহা আছে মানে তার আয়তন, এটা মাথায় রাখবে। কতটা লোহা আছে বা ওটা কোনো জলের মধ্যে ডুবিয়ে দিলে কতটা জল অপসারণ করবে, সেটা সব আয়তন বেরা। সে আয়তনের সূত্রটা আমরা জানি কি? 4/3 পাই r কিউব। তাহলে 3 এর অঙ্কটা কোন সূত্র আসবে? 4/3 পাই r কিউব সূত্র দিয়ে ব্যাসার্ধের মানটা বসিয়ে দেব 7 সেমিটার। আর এর জায়গায় আয়তন বেরিয়ে চলে আসবে। 4 এর 3 এর টাওয়ারটা 4 এরটাও একই রকম, যে একটা বলকে জলের ভিতরে আমি ডুবিয়ে দিলাম, সম্পূর্ণ জলে ডুবিয়ে দিলাম। তাহলে সে কি জল অপসারণ করবে? তার যেটা আয়তন, সে আয়তনের সমান পরিমাণ জল অপসারণ করবে। তো তা সেই পরিমাণ জল অপসারণ করলে কি হবে? ওটাও সেই সূত্র দিয়ে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, আমি চারটা একটু দেখিয়ে দিচ্ছি। একই অঙ্ক 3 4 কিন্তু সেম অঙ্ক। হ্যাঁ, তাহলে ওই বলটির ব্যাসার্ধ কত? বলটির ব্যাসার্ধ কত আছে? এটা 28 আছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? 28/2। অঙ্কটা সেমিতে আছে, সেমি 28/2 সেমি সমান 14 সেমি। অতএব বলটির আয়তন বা বলটি জলে নিমজ্জিত করলে যে জল অপসারণ করবে তার আয়তন, একই কথা। তাহলে বলটির আয়তন, আয়তন সূত্র আমরা 4/3 পাই আর কিউব সূত্রটা জানি তো, যে 4/3 পাই এর মান 22/7 ইনটু আর এর মান 14। 3 বার 14 লিখব, কিউ আছে যেহেতু এত ঘন সেমি। কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাবে 7 × 14 গুণ করে যা হবে সেটাই আয়তন হবে। হ্যাঁ, আমি এটা করছি না বাকিটুকু, তো নিশ্চয়ই বাকিটুকু তোমরা করে নিতে পারবে। তাহলে একটা বলের ভিতরে কতটা পদার্থ আছে বা ওই বলটাকে জলে নিমজ্জিত করলে কোনো পাত্রের জলে তো কতটা জল অপসারণ করবে, সেটা সব কি বের করতে হবে? প্রত্যেক ক্ষেত্রেই আমাদের আয়তন বের করতে হবে। তাহলে 3 এর অঙ্ক যেমন 4 এর অঙ্কটাও একই রকম। হ্যাঁ,
5 অঙ্কটা এবার আমরা একটু করি। হ্যাঁ, 5 অঙ্কটা দেখো, এটা আমি পুরোটা দেখালাম না, তোমরা বাইরে পড়ে নেবে, এটা অবশ্যই পারবে, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, 5 অঙ্কটা কি বলেছে, কোন গোলকাকার গ্যাস বেলুন, গোলাকার বেলুন, যদিও বাস্তবে গোল একবার পারফেক্ট গোল বেলুন পাওয়া কঠিন, পাওয়া যায় না, তবু আমি এটা আমাদের অঙ্কের খাতিরে ধরে নিচ্ছি বা পারফেক্ট একটা গোল বেলুন পেয়েছি। হ্যাঁ, তা সেই বেলুনটা প্রথমে ব্যাসার্ধ ছিল 7, তাই তো? পরে সেটাকে ফুলিয়ে বায়ু, যদি আমরা ফু দিয়ে বায়ু ভরে দিই তাহলে কি আয়তন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে তার যে বড় বড় গোলক হয়ে গেল, তখন তার ব্যাসার্ধ কত হয়ে গেল, 21। তাহলে পূর্বের ও পরের ক্ষেত্রফলে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? হ্যাঁ, তাহলে পূর্বের ব্যাসার্ধ কত, এটা 5 অঙ্কটা, পূর্বের ব্যাসার্ধ সমান 7 সেমি। তাহলে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল, এখানে বক্রতল বা সমগ্রতল কথাটা চেয়েছে, তো সমগ্রতল বক্রতল একই জিনিস, গোলকের সমগ্রতলে যা বক্রতল হয়, তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 4/3 পাই ইন্টু 7 ঘন সেমি। এখানে কোনো কাটাকাটি করতে যাব না, এই ভুল করলাম, 4 পাই আর স্কয়ার, 7 স্কয়ার, 4 পাই আর স্কয়ার, তার মানে কত, এখানে একটা লিখে রাখতে পারি এরকম সুবিধা হবে পরে, 4 পাই ইন্টু 7 7 49 বর্গ সেমি, বর্গ সেমি। আচ্ছা, পরে ব্যাসার্ধ কত, পরে ব্যাসার্ধ বলেছে 21 সেন্টিমিটার, তাই তো? পরে ব্যাসার্ধ কত বলেছে, 21 সেন্টিমিটার। তাহলে অতএব পরে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানেও সেই 4 পাই ইন্টু 21 এর স্কয়ার বর্গ সেমি দিয়ে 4 পাই ইন্টু, আচ্ছা 21 21 441 করে রাখতে পারি, অথবা 21 গুণ 21 রেখে দিলাম। এবার কি চেয়েছে আমাদের, এই যে আগের বক্রতল বা সমগ্রতল আর পরের যে সমগ্রতল গোলকটা, হ্যাঁ, আগের সমগ্রতল আর এই দুটোর কি চেয়েছে, অনুপাত। তাহলে নির্ণেয় অনুপাত, তাই তো? আমাদের বের করতে হবে এটা, 4 পাই ইন্টু 49 ইস টু 4 পাই 21 ইন্টু 21। দেখো 4 পাই কেটে গেল, 7 দিয়ে কেটে গেলে 7, 7 দিয়ে কেটে গেলে 3, 7 দিয়ে কেটে গেলে 3, তার মানে কথা হয়ে গেল 1:3 3 9। তাহলে ওই বেলুনটির পূর্বের যে ক্ষেত্রফল ছিল সমগ্রতল আর পরের যে ক্ষেত্রফল হলো, দুটোর অনুপাত কত হয়ে গেল, 1:9। অঙ্কটা বুঝতে পারলে সবাই? তাহলে কি ছিল অঙ্কটায়, একটা বেলুন ছিল, এটা বলেছে একটা বৃত্তাকার লম্বা, মানে কি হচ্ছে, একবার পারফেক্ট গোলাকার বেলুন, যদিও বাস্তবের প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের বেলুন পাবো না, তবুও আমরা ধরে নিচ্ছি যে ওটা বেলুনটা এরকম ছিল। তার ব্যাসার্ধ ছিল 7, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, সমগ্রতল মানে তো 4 পাই আর স্কয়ার। হ্যাঁ, সে 4 পাই আর স্কয়ার সূত্র দিয়ে 4 পাই ইন্টু 7 স্কয়ার দিয়ে কত হয়ে গেল, 7 7 49, এটা হয়ে থাকলো। আচ্ছা, পরে ব্যাসার্ধ কত হয়ে গেল, ওই বেলুনটা ফুটে যে বাতাস ভর্তি করলাম, বেলুনটা বড় হয়ে, অনেকটা বড় হয়ে গেল, হ্যাঁ, বড় হয়ে গিয়ে ব্যাসার্ধটা 3 গুণ হয়ে গেল, তাতে সমগ্রতল ক্ষেত্রফলটা কত গুণ হচ্ছে, ওই দিন আমাদের এটাই বিচার্য বিষয়। হ্যাঁ, তারপর পরে ব্যাসার্ধ পেয়ে গেছি কত, 21, তাহলে পরে সমগ্রতলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 4 পাই আর স্কয়ার সূত্র দিয়ে কত হয়ে গেল, 4 পাই ইন্টু 21 ইন্টু 21 দিয়ে এবার এই দুটোর অনুপাত বের করে নিলাম, 4 পাই ইন্টু 49 ইস টু 4 পাই ইন্টু 21 ইন্টু 21 দিয়ে কত হয়ে গেল, অনুপাত করলে কত হয়ে গেল, 1:9। আমাদের ওই বেলুনটার পূর্বের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল, পরে সমগ্রতলের ক্ষেত্রফলে যে অনুপাত দাঁড়ালো সেটা হয়ে গেল কত, 1:9। তাহলে এটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, তার বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, বাটি তৈরি করতে গেলে কি লাগবে, এটা বাটি, অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে গেলে তার কিন্তু লাগবে বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, বক্রতল, একটা বাটিটা তৈরি করে উপরটা তো ফাঁপা হবে, নাহলে কি খাবার দাবার রাখা যাবে না, মানে তাহলে শুধু হবে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, অর্ধগোলকের বক্রতলটা মানে 2 পাই আর স্কয়ার, তাহলে আমরা 2 পাই আর স্কয়ার সূত্র কাজে লাগাবো। হ্যাঁ, ব্যাসার্ধকে আর ধরে নেব,
ধরে নেব বাটিটির ব্যাসার্ধ আর, দিয়ে তার বক্রতল কত হয়ে যাবে 2 পাই আর স্কয়ার, শর্ত অনুসারে 2 পাই আর স্কয়ার সমান এটা। অঙ্কটা হচ্ছে তাহলে সবাই, মানে জাস্ট এই শর্তটা আমি দেখিয়ে দিচ্ছি। 6 অঙ্কটায় 2 পাই আর স্কয়ার, গোলকের বক্রতল তো অর্ধগোলকের বক্রতল সেটা 2 পাই আর স্কয়ার, একটা বাটি বানিতে একটা অর্ধগোলক তার বক্রতল হচ্ছে 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার সমান কত হবে, এই যে 127 পূর্ণ 2 এর 7, 127 পূর্ণ 2 এর 7। এটা শর্তে করব, করে আমরা আর এর মান বের করব। আর এর মানটা যেটা বেরাবে তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেরিয়ে চলে আসলো, তাহলে বাটিটির মুখের ব্যাসটা বেরিয়ে চলে আসবে। সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে একটা কি ছিল, এটা একটা অর্ধগোলাকৃতি বাটি ছিল, বাটিটা তৈরি করতে কতটা পাত লাগবে, তা সেটা হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে কিন্তু, হ্যাঁ সেটার সূত্র কি 2 পাই আর স্কয়ার, এই 2 পাই আর স্কয়ার সঙ্গে এটা সমান করব। তা আমরা তো হঠাৎ করে এটা বের করব না, আমরা ধরে নেব বাটিটির বক্রতলের ব্যাসার্ধ মানে বাকি অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ আর দিয়ে বক্রতল হচ্ছে 2 পাই আর স্কয়ার, কে শর্তানুসারে 2 পাই আর স্কয়ার সমান এইটা করে আর এর মানটা ক্যালকুলেশন করে নেব আমরা, দিয়ে যা বেরাবে তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেরিয়ে চলে আসলো। তাহলে এটা পুরোটা আমি দেখালাম না, তো বাড়িতে করে নেবে। আচ্ছা 7 অঙ্কটা দেখো, একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ বলা আছে, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, এই লোহার গোলা এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। এটা খুবই সহজ অঙ্ক। প্রথম ক্ষেত্রে আমরা কোন সূত্র কাজে লাগাবো, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, আর দ্বিতীয় ক্ষেত্রে বক্রতল মানে কত হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার সূত্র কাজে লাগিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমি 7 অঙ্কটাও করালাম না, হ্যাঁ 7টা তোমরা করে ফেলবে। চলে আসছি আমি 8 অঙ্কে, একটি নিরেট সীসার গোলক ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য 14, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি ছোট ছোট গোলক তৈরি করা যাবে। হ্যাঁ এই যে অঙ্কটা দেখো, ভালো অঙ্কটা খুব। একটা বড় গোলক ছিল, সেই গোলকটাকে গলিয়ে আমি ছোট ছোট গোলক তৈরি করছি। হ্যাঁ কতগুলা গোলক তৈরি করা যাবে সেটা কি করে পাবো, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তনকে ভাগ করলে পেয়ে যাবো, তাই তো? তাহলে আমরা প্রথমে বড় গোলকের কি দিয়েছে, ব্যাস দিয়েছে, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে, বড় গোলকের ব্যাস বলা আছে কত 14, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 সেমি সমান 7 সেমি। অতএব বড় গোলকটির আয়তন 4/3 পাই ইন্টু 7 কিউব ঘন সেমি। 4/3 পাই আর কিউব সূত্র তো, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা 4/3 পাইয়ের মানটা বসাবো না, কারণ এখানে যেহেতু এটা অনুপাত করব, অনুপাত করতে গেলে এটা কেটে যাওয়ার জন্য তাহলে পাইয়ের মান বসানো মানে বোকামি হবে। হ্যাঁ পাইয়ের মান বসালে সে আবার তো কাটাকাটি করলে সে একই জিনিসই চলে আসবে, ওই জন্য বসাচ্ছি না আমরা। হ্যাঁ আর এইটাকে গলিয়ে এবার ছোট ছোট গোলক করেছে, তার ছোট গোলকের ব্যাসার্ধ কত বলেছে দেখো, অঙ্কে বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার। তার ছোট গোলকের আয়তন কি করে পাবো, 4/3 পাই ইন্টু 3.5 এর কিউব ঘন সেমি। আচ্ছা এই বড় গোলকটাকে গলিয়ে এরকম ছোট ছোট গোলক তৈরি করেছে, অনেকগুলো গোলক হবে, কতগুলো গোলক হবে আমরা জানি না, কি করে পাবো কতগুলো গোলক হবে, তাহলে কি করে বের করা যাবে, মোট আয়তনটাকে বড় গোলকের আয়তনকে এই একটা ছোট গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কতগুলো গোলক তৈরি হবে সেটা আমরা পেয়ে যাবো নিশ্চয়ই। তাহলে অতএব ছোট গোলকের সংখ্যা 4/3 পাই 3.5, এই মানে উপরে বড় গোলকটা লিখে নেব 7 × 7 × 7, আর নিচে 4/3 পাই 3.5 এর কিউব, তো 3.5 এর কিউব মানে কবার 3.5 লিখব, 3 বার লিখব, 3.5 3.5 3.5, 4/3 পাই 4/3 পাই কেটে গেল। খেয়াল করে দেখো 3.5 দিয়ে 7 কে কাটলে এটা 2, 3.5 এর দ্বিগুণ নিশ্চয়ই 7, তাই তো? 3.5 এর দ্বিগুণ কত 7, 3.5 এর দ্বিগুণ 7, 3.5 এর দ্বিগুণ 7, তাহলে মোট কতগুলো হলো 8টি। তাহলে আমরা কতগুলো গোলক পেয়ে গেলাম, 8টা গোলক পেলাম। তাহলে একটা বড় গোলক ছিল যার ব্যাস বলা ছিল 14, ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 7, সেই বড় গোলকটাকে
গলিয়ে আমরা ছোট ছোট 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধে কতগুলো গোলক তৈরি করতে পারবো। তাহলে বড় গোলকের আয়তন বের করে নিলাম, ছোট গোলকেরও আয়তন বের করে দিলাম, দিয়ে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন থেকে ভাগ করে দিলাম, কতগুলো গোলক তাহলে পেয়ে যাবো। এটা তো আমাদের সাধারণ জ্ঞানই বলছে যে মোট আয়তনটাকে একটা একটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে কতগুলো পেয়ে গেলাম আমরা 8। হ্যাঁ, এখানে খেয়াল রাখবে 3.5 এর দ্বিগুণ হচ্ছে কত 7, সেই জন্য কেটে গেল 2 হলো, 2 কেটে গেল 2 কেটে গেল 2, 3 2 গুণ করলে কত হয়ে গেল 8 হয়ে গেল। তাহলে 8 এর অঙ্কটা বুঝতে পারলে। 9টা আরো ভালো অঙ্ক, 9 এর অঙ্কটা আরো ভালো অঙ্ক। হ্যাঁ, কি বলেছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টে তামার গোলক ছিল। হ্যাঁ, তামার গোলকগুলোকে গলালাম, গলিয়ে এক জায়গায় জড়ো করলাম, সব দ্রব্যগুলোকে দিয়ে আমি একটা বড় গোলক তৈরি করলাম। নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে তাই চেয়েছে অঙ্কটায়। তাহলে 3টে যে ছোট ছোট গোলক বলা আছে, তাহলে প্রথম গোলকটির আয়তন, আচ্ছা বারবার বলছি যে এই যখনই কোনো গোলক গলিয়ে যখন কোনো একটা নতুন গোলক তৈরি করবে তখন কি হবে, আয়তন কাজে লাগবে সূত্র। হ্যাঁ, 4/3 পাই আর কিউ, এই সূত্রটা কাজে লাগবে। তাহলে প্রথম গোলকটির আয়তন 4/3 পাই ইন্টু 3 কিউ ঘন সেমি, কোনো আমরা কিছু করতে যাব না। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় গোলকটির আয়তন 4 কিউ ঘন সেমি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 4 বলেছে যেহেতু, তাহলে 4/3 পাই আর কিউ সূত্র পেলাম। আচ্ছা তৃতীয় গোলকটির আয়তন এটাও তাই, 4/3 পাই ইন্টু 5 কিউ। আর এই 3টে গোলককে এবার গলিয়ে এক জায়গায় করে একটা বড় গোলক করেছে, সেই গোলকটা তো আমরা কিছুই জানি না, তা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ কি ধরবো, আর সেমি ধরে দিলাম। তাহলে নতুন গোলকের আয়তন কত হবে, 4/3 পাই, 4/3 পাই, এটা 4/3 পাই আর কিউ ঘন সেমি। তাহলে এই বড় ছোট ছোট গোলক 3টেকে গলিয়ে এক জায়গায় করে এই বড় গোলকটাকে তৈরি করা হয়েছে। তাহলে কি লিখতে পারবো শর্ততে, তাহলে সে এইটার সঙ্গে এই 3টে যোগফল নিশ্চয় সমান হবে কি, তাই তো? এই বড় গোলকের আয়তনের সঙ্গে ছোট 3টে গোলক সমান হবে, কেন এই 3টিকে তো গলিয়ে এক জায়গায় করে তবেই তো আমরা এই গোলকটা পেয়েছি। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই 3 কিউ যোগ 4/3 পাই 4 কিউ যোগ 4/3 পাই 5 কিউ। আচ্ছা বা 4/3 পাই যা ছিল থাকলো আর কিউ যা ছিল থাকলো, 3টে থেকে 4/3 পাই কমন নিয়ে নিলাম, আর 3 কিউ মানে 27, 4 কিউ মানে কত হলো 64, 5 কিউ মানে হলো 125, দুই দিকে 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউ সমান, খেয়াল করো সবাই দেখো 4/3 পাই দুই দিকে কেটে যাচ্ছে, তো এদিকে 4/3 পাই আছে, এদিকে 4/3 পাই আছে। দেখো অঙ্কগুলো কিভাবে সহজে আমরা অনেক কিছু না বসিয়ে ক্যালকুলেশনটা কিভাবে সহজে করে নিতে চলে আসতে পারছি। হ্যাঁ, বেশি গুণভাগ করতে যাব না। আচ্ছা এদিকে যোগ করলে কত হয়ে গেল 216, 4/3 পাই তো কেটেই গেছে, বা এখান থেকে আর কিউ সমান 216 মানে হচ্ছে 6 কিউ, তাহলে তুলনা করলে আর এর মান কত হয়ে গেল 6। তাহলে নতুন গোলকে কি চেয়েছে আমাদের, নতুন গোলকে ব্যাসার্ধ, তাহলে মানে বড় গোলকটি, নতুন গোলক বা বড় গোলকটির ব্যাসার্ধ আমাদের চেয়েছে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, আসে খুব 6 সেন্টিমিটার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। অঙ্কটা তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কি ছিল, 3টে ছোট ছোট গোলক ছিল, একটা 3 সেমি ব্যাসার্ধের, একটা 4 সেমি ব্যাসার্ধের, একটা 5 সেমি ব্যাসার্ধের। সেই 3টে গোলককে গলিয়ে এক জায়গায় করে একটা বড় গোলক তৈরি করা আছে, সেই গোলকের ব্যাসার্ধটা কত হবে জানা নেই, সেটাই আমাদের চেয়েছে এখানে। হ্যাঁ, তা আমরা প্রথম মানে 3 সেমি ব্যাসার্ধের যেটা মানে প্রথম গোলকের আয়তন বের করলাম, দ্বিতীয় গোলকের আয়তন বের করে নিলাম 4/3 পাই আর কিউ দিয়ে, তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই আর কিউ দিয়ে বের করে নিলাম। আর নতুন গোলকের ব্যাসার্ধ জানি না, সেটাকে কি ধরে নিলাম, আর ধরে নিলাম। নতুন গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউ সূত্র দিয়ে বের করে নিলাম। এবার দেখো
এই তিনটে গোলককে গলিয়ে তো এই বড় গোলকটা তৈরি করেছে, তাহলে কি হবে, তিনটে গোলকের যোগফল আর বড় গোলকটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা বড় গোলকের ক্ষেত্রফলটা আগে লিখলাম, এই আয়তনটা 4 পাই r কিউ সমান 4 পাই 3 কিউ 4 পাই 4 কিউ 4 পাই 5 কিউ। তিনটে থেকে কি কমন চলে আসলো, 4 পাই কমন চলে আসলো 27, 3 কিউ মানে 27, 4 কিউ মানে 64, 5 কিউ মানে 125, যোগ করলে 216। আর 4 পাই তো দুই দিক থেকে কেটে গেল, এদিকে 4 পাই এদিকে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে আর কিউ সমান এটা। আর 616 মানে কত, আবার 6 কিউ, তাহলে আর এর মান কত বেরিয়ে গেল 6। হ্যাঁ, এইভাবে অঙ্কটা আসে, খুব সুন্দর অঙ্কটা, ভালো অঙ্ক, খুব আসে কিন্তু অঙ্কটা। হ্যাঁ, ভালো করে করবে। এবার আমাদের চলে আসছে 10এর অঙ্কটা। হ্যাঁ, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বলা আছে, গম্বুজটির উপরিতল রং করতে হলে প্রতি বর্গ সেমি 35 টাকা হিসাবে কত টাকা খরচ করবে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজ, তোমার সম্পর্কে অনেকের হয়তো ধারণাটা নাই। গম্বুজ হচ্ছে মসজিদে দেখবে উপরিতলটা দেখতে যেমন, হ্যাঁ, অর্ধগোলকের মতো দেখতে, তাই না, সেটাকে বলা হয় গম্বুজ। আমাদের ভারতবর্ষে এরকম বহু পুরনো সৌধ আছে, যেমন আমরা যদি তাজমহল দেখি, তাজমহল উপরি তলটাও এরকম অনেকগুলো গম্বুজের মতো দেখতে হয়। হ্যাঁ, সবই গম্বুজ দিয়ে তৈরি। তা ওই রকম আকৃতিগুলোকে, অর্ধ গোলাকৃতি যে বাটির মতো অংশ সেটা উপরের, সেটাকে বলা হয় গম্বুজ। তা সেরকম গম্বুজের কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, উপরিতলটা রং করবে গম্বুজটি। তাহলে এটা তো খুবই সহজ সূত্র। কি সূত্র হবে, বক্রতল, অর্ধগোলকের বক্রতল কত, 2 পাই r স্কয়ার, 2 পাই r স্কয়ার সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করবো, দিয়ে রং করতে খরচ 35 দিয়ে গুণ করে দেবো প্রতি বর্গ মিটারে। আচ্ছা, এটা ডেসিমিটারে আছে, খেয়াল রাখবে, ডেসিমিটার থেকে আমরা তাহলে কি করবো, ওটাকে মিটার করে নেবো, মিটার করে নিয়ে বক্রতলের ক্ষেত্রফল বের করবো 2 পাই r স্কয়ার সূত্র দিয়ে মোট খরচ ওই যে 35 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি বেরিয়ে চলে, মোট খরচ বেরিয়ে চলে আসবে। তাহলে অঙ্কটা আমি কিন্তু করাচ্ছি না, হ্যাঁ, যেহেতু সহজ অঙ্ক বাড়িতে করবে। 11 নম্বরটা দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি, একই ধাতুর পাত দিয়ে মানে একই সমান ব্যাস বেধের যে পাত, হ্যাঁ, পাতগুলো সব জায়গায় সমান মোটা, এরকম পাত দিয়ে আমরা দুটো গোলক তৈরি করেছি। সেই দুটো গোলকের কি আছে, ব্যাসার্ধ দেওয়া, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি আর এটা 17.5 সেমি। তাহলে গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতব পাত লেগেছে তার অনুপাত। এইবার এখানে একটা কথা বলে রাখি, তোমরা কনফিউশনে পড়ে যাবে অঙ্কটা করতে গিয়ে, যে ধাতব পাত লেগেছে তার মানে কি আয়তন কোথায় বের করতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসে অঙ্কগুলো আমি করতে গিয়ে। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, সব ছাত্রছাত্রী সবাই কি করে ফেলে, অনেকেই, মানে সবাই না, ম্যাক্সিমাম আমি দেখা গেল করে ফেলে কি, যে এটাকে কত পাত লেগেছে যেহেতু বলেছে, তার মানে কোথায় আয়তন বের করতে হবে, সব আয়তন বের করতে চলে যায়। কিন্তু ব্যাপারটা দেখো, ধাতব পাতকে আমি পিটিয়ে গোল করে আমি একটা গোলক তৈরি করতে পারি, ভিতরটা তো ফাঁপাই হবে, তাহলে আমরা আয়তন বের করবো কেন, আমরা কি বের করবো, কতটা ধাতব পাত লেগেছে, তার মানে তার সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, তাই বের করবো। তো তাহলে প্রথম গোলকের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে কত, 21, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 11। প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাস দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে কত, 21/2, তাই তো 21/2, কোন এককে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে, 21/2 সেমি। অতএব প্রথম গোলকের বক্রতল বা সমগ্রতল একই কথা, 4 পাই ইন্টু 21/2 স্কয়ার। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ 21, কত আছে এটা, 21.5, না 17.5 আছে, 17.5, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি। এটাকে আমি দশমিক তুলে 10 করে নিলাম, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 3 5 15, 5 5 35, তাহলে 35/4 সেমি। অতএব দ্বিতীয় গোলকের বক্রতল 4 পাই ইন্টু
35/4 স্কয়ার বর্গ সেমি। তাহলে প্রথম গোলকটা তৈরি করতে গেলে কতটা পাত লেগেছে মানে তার বক্রতল, কতটা পাত লেগেছে মানে তার বক্রতল কত পেলাম 4 পাই × 21/2 স্কয়ার। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম 35/4। তাহলে দ্বিতীয় গোলকটাকে তৈরি করতে গেলে কতটা পাত লেগেছে, হ্যাঁ নিরেট ভাবে তো করছে না, এটা পাত দিয়ে পিটি পিটে গোল করে তা এই করছে, গোলক তৈরি করছে। তাহলে তার কি হবে বক্রতল বের করতে হবে, কিন্তু হ্যাঁ দুটো ক্ষেত্রে কি বের করতে হবে বক্রতল। অনেকে কনফিউজড হয়ে যায় অঙ্কটা যে সব আয়তন বের করতে চলে যায়, অঙ্কটা আর হবে না। হ্যাঁ তাহলে কত হয়ে গেল 4 পাই × 35/4 স্কয়ার দিয়ে এবার নির্ণেয় অনুপাত, এই যে কি পরিমাণ পাত লেগেছে তার অনুপাত চেয়েছে, নির্ণেয় অনুপাত কত হবে 4 পাই × 21/2 4 পাই × 35/4 × 35/4 দুবার করে লিখে নিলাম, স্কয়ার আছে বলে 4 পাইটা কেটে গেল, 2 × 2 = 4, 4 কেটে গেল। আচ্ছা 21 দিয়ে কেটে গেলে 7 দিয়ে কেটে দিলাম 3, 7 দিয়ে কেটে গেলে 5, 7 দিয়ে কেটে গেলে 3, 7 দিয়ে কেটে গেলে 5। তখন কত হয়ে গেল পরে 9:25/4 দিয়ে 4 দিয়ে 2 দিকে গুণ করে দিলাম ইনটু 4, 4 4 কেটে গেল, তাহলে 36 ভুল না তো 25, 36:25 এটাই হয়ে গেল অ্যানসার। তার মানে আমাদের ওই গোলক দুটো তৈরি করতে কি পরিমাণ ধাতব পাত লেগেছে তার অনুপাত কত হয়ে গেল 36:25। তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা কি হয় কনফিউশন লেগে যায় বা ভুল করে গেছে, অনেক ছেলে ম্যাক্সিমাম ছেলে কি করে সবাই আয়তন বের করতে চলে যায়, হ্যাঁ যেহেতু পাত লেগেছে তাহলে আমাদের আয়তন বের করতে হবে, দিয়ে ভুলটা করে ফেলে। কিন্তু আসলে এটা কি হবে সমান পুরো পাত দিয়ে আমরা কি করছি, গোলক তৈরি করছি মানে বক্রতলটা বের করতে হবে বা সমতল বের করতে হবে, একই কথা হলো। তো দুটির বক্রতল বের করলাম দিয়ে দুটোর অনুপাত করে দিলাম, কত হয়ে গেল সেটা 36:25। আচ্ছা আচ্ছা 12 নম্বরটা দেখো, একটি ধাতব গোলকের উপরিত 12 না 13টা দেখো 13টা 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতল 0 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হলো। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব অংশের ক্ষেত্রফল কত? মানে তোমরা তো গ্লোব দেখেছো, তো গ্লোবের তো ওই একটা মেরু থাকে, লোহার রড দিয়ে কি করে ওটা যাতে মেরুকে অক্ষ করে ঘুরতে পারে, ঘোরার জন্য কি হবে ওই গোলকটার উপরে একটা ফুটো করতে হয়, নিচে একটা ফুটো করতে হয়, তাই তো? তা সেই ফুটোগুলোরও কি হচ্ছে বৃত্তাকার ফুটো হয়। তাহলে প্রথম কাজ কি হবে আমাদের ভূগোলকে কতটা ধাতব পাত লেগেছে, তার মানে কি বক্রতল ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সেই ভূগোলকের ব্যাসার্ধ বলেছে 14 সেমি ব্যাসার্ধ, তাহলে ভূগোলকটির এটা অঙ্কটা হচ্ছে কত 13 নম্বর। ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইনটু ব্যাসার্ধ কত বলেছে এখানে 4 পাই r স্কয়ার সূত্র, তো 4 পাই এর মান 22/7 ইনটু r এর মানটা কত বলেছে এখানে, r এর মানটা হচ্ছে 14 ইনটু 14 সেমি বর্গ সেমি, 14 ইনটু 14 বর্গ সেমি। 7 দিয়ে কেটে গেলে 2 হলো, এটা গুণ করে দিতে কিছু করার নাই। 22 4 2 গুণ 8, 14 গুণ 28, 8 8 28, 14 গুণ 28 আর 4 গুণ 8, 4 গুণ 8, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 70, আর 2 16 6 থেকে 2 হলো 17, 4 6 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে টোটাল পাত লাগার কথা ছিল এইটা, কিন্তু কি হয়েছে ভূগোলক তৈরি করতে গেলে তো আমাদের একটা অক্ষ করতে হবে,
একটা রড ভিতরে রড ঘুরে দিয়ে সেটা চারপাশে সে ঘুরতে পারে, যাতে নাহলে তো ভূগোলকে আমরা ম্যাপটাকে আমরা দেখবো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে, তার সেটা করতে গেলে উপরেও একটা ছিদ্র করেছে গোলাকার, নিচে একটা ছিদ্র করেছে। হ্যাঁ, তো সেই ছিদ্রের ব্যাসার্ধ কত বলেছে? 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে দুটো ছিদ্র আছে, তাহলে দুটি ছিদ্রে, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। মানে দুটো বৃত্ত আছে বলে 2, আর পাই বৃত্ত তো পাই আর স্কয়ার, 2 ইনটু পাই আর স্কয়ার। আমি ভেঙে দেখি তাহলে ভালো বুঝতে, 2 ইনটু পাই আর স্কয়ার, মানে বৃত্তাকার ছিদ্র বলে পাই আর স্কয়ার, আর দুটো আছে বলে 2 পাই আর স্কয়ার হলো। 2 ইনটু পাই এর মান 22/7 ইনটু 0.7 ইনটু 0.7, দশমিক তুলে 10 করলাম, দশমিক তুলে 10 করে নিলাম, 7 7 কেটে গেল, কাটলো তো। আর কিন্তু কেটে লাভ হবে না আমাদের। হ্যাঁ, কি করবো? 3 দিয়ে গুণ করব, 7 গুণ 14 কে 22 দিয়ে গুণ করে নেব, 28 28 28 8 0 3 3 0 8, তাকে 100 দিয়ে ভাগ মানে 2 ঘর দশমিক বসে যাবে। 3.08 বর্গ সেমি, 3.08 কত হয়ে গেল? বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল পাত লাগার কথা ছিল এইটা, কিন্তু দুই পাশে দুটো ছিদ্র করে তো আমার সেই রডটা লাগাতে হবে, সেই জন্য এই অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া আছে। এটা তো বাদ যাবে আমাদের, তাহলে এই অংশটা এখান থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে ছিদ্র বাদে বাকি ভূগোলকের ক্ষেত্রফল, ভূগোলকের ক্ষেত্রফল কি হবে? এই 2464 থেকে 3.08 এটা বাদ যাবে, এত বর্গ সেমি দিয়ে বিয়োগ করে যা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই এটা? আচ্ছা, আর একটা অঙ্ক আছে, শেষের অঙ্ক দেখো, 14 অঙ্কটা কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে কতগুলি গোলক তৈরি করা যাবে, বা কতগুলি গুলি তৈরি করা যাবে। একই অঙ্ক আমরা প্রচুর করেছি, যে অঙ্কটা করলাম আমরা 8-এর অঙ্কটা করলাম, একবারে সেম অঙ্ক। এখানেও কি বড় গোলকটার আয়তন বের করে নেব, করে নিয়ে সেই আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ হবে, তাই তো? প্রতিটা ছোট গোলকের আয়তন, তাহলে কি বেরিয়ে চলে আসবে? আয়তনটা বেরিয়ে চলে আসবে। মানে বড় গোলকের আয়তন কি, আমি দেখাচ্ছি না, পেরে যাবে, দেখো খুব সহজ অঙ্কটা, ওই 8-এর অঙ্কটার মতো সেম। এই যে 14 হলো 8-এর মতো, 14 নম্বর হলো 8-এর মতো, মানে 4/3 পাই 8-এর কিউকে 4/3 পাই 1-এর কিউ দিয়ে ভাগ। আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, 4/3 পাই অংশটা কেটে যাবে, 8-এর কিউ মানে 512 বাই 1 মানে 512টা, কতগুলো ছোট ছোট গোলক তৈরি হবে? 512টা। অঙ্কটা আমি আর দেখালাম না, তোমরা করবে। প্রথমে বড় গোলকের আয়তন বের করে নেবে, ছোট গোলকের আয়তন বের করে নেবে, বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেবে, তাহলে কতগুলো গোলক তৈরি হলে তোমরা পেয়ে যাবে। তাহলে বড় অঙ্কগুলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ তেমন কোনো কঠিন তেমন দেখছি না আমি, চেষ্টা করলে সব পেরে যাবে। তবে দেখি আমি যদি কোনো কঠিন অংশ থাকে, দুটি অনুপাদার্থ তাদের বক্রতল ক্ষেত্রফল। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, এমসিকিউ এর ক্ষেত্রে। হ্যাঁ, এমসিকিউ এর ক্ষেত্রে যেমন বলা আছে 15/2-এর অঙ্কটা, 15/2-এর অঙ্কটা আয়তনের অনুপাত কত বলা আছে? আয়তনের অনুপাত কত বলা আছে? আয়তনের অনুপাত 1:8, 1:8। এবার এমসিকিউ শুধু একমাত্র এমসিকিউ এর অঙ্কের জন্য। হ্যাঁ, এমনি বড় অঙ্কের জন্য আমরা এইভাবে করতে পারবো না। এমসিকিউ বলে কত তাড়াতাড়ি করতে পারি সেটা তো আমাদের বিচার ব্যাপার। তা আমরা ব্যাসার্ধের অনুপাত করে নিতে পারবো খুব তাড়াতাড়ি। ব্যাসার্ধের অনুপাত কি হবে? এদের ঘনমূল হবে, দুটোরই ঘনমূল হবে, খেয়াল থাকবে এটা। তার মানে কত হয়ে যাবে? 1-এর ঘনমূল 1 আর 8-এর ঘনমূল কত হয়ে গেল? এটা 3 আছে। হ্যাঁ, এটা ঘনমূল বলে এটাকে, 2 হয়ে গেল। তবে ব্যাসার্ধ অনুপাত হয়ে গেল কত? 1:2। অতএব কিসের অনুপাত চেয়েছে এটা? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের অনুপাত, সমগ্র তলের অনুপাত
তখন কি হবে এগুলা সমগ্রতল মানে তো সে আর স্কয়ার বর্গের হারে হয়, এই জন্য এগুলার আবার ব্যাসার্ধের বর্গ হয়ে যাবে। তার মানে কথা হয়ে গেল 1:4। এটা খুব সংক্ষেপে তাড়াতাড়ি করার একটা প্রসেস বলে দিলাম আমি। হ্যাঁ, আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত বের করতে গেলে আয়তন যেহেতু ঘন হয় সেই জন্য ব্যাসার্ধ করতে গেলে ঘনমূল করতে হবে। দুটোর ঘনমূল করলে 1:2। এর জন্য এই ব্যাসার্ধ আর অত বড় হাতের আর ধরলাম শর্ত করলাম করে বিরাট হয়ে যাবে, অত না করে এমসিকিউ অঙ্কের জন্য খুব তাড়াতাড়ি করতে হয়, বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা করতে পারি আয়তনের যে অনুপাত থাকবে ব্যাসার্ধ অনুপাত তার ঘনমূল হয়ে হবে। আর সমতল ক্ষেত্রফলটা কি হবে, অনুপাত হবে কি এই ব্যাসার্ধে যে অনুপাত হবে তার বর্গের হারে হবে। হ্যাঁ, তাহলে কোন অঙ্কে যদি ব্যাসার্ধ অনুপাত দিয়ে দেয় আয়তন অনুপাত চাই তাহলে ঘনের অনুপাত করে দেবো, যদি বক্রতল বা সমতল ক্ষেত্রফল চাই তাহলে বর্গের হারে করে দেবো। এটা খুব তাড়াতাড়ি বের করার নিয়ম। আর আয়তন থেকে যখন ব্যাসার্ধ বের করবো তখন উল্টোটা ঘনমূল করে বের করতে হবে। হ্যাঁ, তাহলে 15-2 নম্বরে দেখিয়ে দিলাম, একটু জটিল ছিল ওটার মধ্যে, দেখিয়ে দিলাম এটা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা ভুল, বিয়ের অঙ্কটা এগুলো পারবে, দেখবে খুব সহজ অঙ্ক। আচ্ছা, একতল বিশিষ্ট না, তারপরে বিয়ের 2 অঙ্কটা, দুটি অর্ধগোলকের বক্রতল ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত। এই যে এখন আমি শেখালাম নিয়মটা, কি শেখালাম এবার বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 4:9। বক্রতল অনুপাত কত দেওয়া আছে 4:9। তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে, ব্যাসার্ধের অনুপাত সর্বদা কি হবে, এগুলা বর্গমূল হয়ে যাবে, বর্গমূলের অনুপাত হবে। হ্যাঁ, তার মানে কথা হবে 2:3। খুব সংক্ষেপে তাড়াতাড়ি করার এটা প্রসেস আমি শেখালাম। হ্যাঁ, এগুলা কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে করবো না, একটু ডিটেলসে দেখাবো। এমসিকিউ বা ছোট অঙ্কের ক্ষেত্রে 1-2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। যদি আয়তনের অনুপাত দিত তাহলে কি হতো, এটা ঘনমূল করে করতাম। এটা বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে বলে ক্ষেত্রফল তো বর্গের হারে হয়, সেই জন্য এটা বর্গমূল করতে হলো, বর্গমূল করে দিলাম আমরা। আচ্ছা, আমি 16-4 অঙ্কটা দেখিয়ে দিই, ইম্পর্টেন্ট অঙ্ক খুব। 4 আর 5টা একটু দেখিয়ে দিচ্ছি। 16-4 কি দেওয়া আছে, একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল S, আয়তন V বলে, তা আমি ব্যাসার্ধকে ধরলাম R, ব্যাসার্ধ সমান R একক। তাহলে বক্রতল তো S, বক্রতল S সমান কত হবে 4πr² বর্গ একক। আর আয়তন তো V বলে দিয়েছে এখানে, তাই তো, আয়তন কত বলেছে V, তাহলে আয়তন হচ্ছে কত 4/3 πr³ ঘন একক। এবার কিসের অনুপাত চেয়েছে, মানে কিসের মানটা চেয়েছে, S3/v², এর মান কত S3/v²। তাহলে S3 মানে S তো এটার মান তো 4πr², তাহলে 4πr² এর স্কয়ার এই কিউ বাই নিচে 4/3 πr³ তার স্কয়ার। আচ্ছা, কিউ করলে 4×4=64 π³ r6 নিচে 4×16 π² r6 নিচে কত আসছে, এটা 3×3 = 9 আসছে। পরের লাইনে 64 π³ r6 বাই 16 π² r6 ইনটু 9টা উল্টে গিয়ে উপরে চলে গেল, r6 কেটে গেল, 4×16 64 π² π³ কেটে গেল, এটা পাই হয়ে গেল, তার মানে 4×9 36 পাই। কত হয়ে গেল, এটা 36 পাই। অঙ্কটা তাহলে ব্যাসার্ধকে r ধরলাম, বক্রতল S মানে 4πr², আয়তন V তার মানে 3.5 πr³ দিয়ে S3/v² সেখানে মান, আর S আর V এর মানটা মুছে দিলাম, মুছে সরল করলাম, কত পেয়ে গেলাম 36 পাই। এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, 5 অঙ্কটা দেখিয়ে দিচ্ছি আমি এবার, 16-5। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাচ্ছে। চেষ্টা করবে বাইরে থেকেও যদি কোনো অঙ্ক পাও চেষ্টা করবে, না পারলে তো আমি দেখিয়ে দেবো সব। কি বলেছেন,
একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, তাই তো? তাহলে আমরা গোলক 16 নম্বরটা 16/5-এরটা ধরি ব্যাসার্ধ কত ধরবো, আর এককই ধরি, আর একক। তাহলে বক্রতল কত হয়ে গেল, বক্রতল 4πr² বর্গ একক। এটা নিশ্চয় সবাই বুঝতে পেরেছো। এবার পরে ব্যাসার্ধ আর ইনটু 50% বেড়ে গেছে, মানে আগে যে জিনিসটা 100% ছিল আরো 50% বেড়ে গেছে, মানে মোট কত পার্সেন্ট হচ্ছে 150%, তাই বলতে পারি তো। 50% বেড়ে যাওয়া মানে আগে যা ছিল, আগে তো 100%, যে কোনো জিনিস 100% থাকে, তার থেকে আরো 50% বেড়ে যাওয়া মানে কত 150% হয়। হয় এভাবে করবো, আর নাহলে r প্লাস r ইনটু 50/100, যেটা করছি, অথবা বলে এরকম দেখে দিলাম, অথবা এইভাবে করতে পারি r প্লাস r ইনটু 50/100, একই জিনিসই আসবে, কেটে গেলে 2 হলো, 2 লসাগু করলাম, 2r প্লাস r 3r/2, এইভাবে করতে পারি, অথবা এইভাবে করতে পারি। এটাও কেটে গেলে 0, 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 2, তাহলে 3r/2 একক। তাহলে পরে বক্রতল কত হয়ে যাবে, পরে বক্রতল 4π ইনটু 3r/2s², তাহলে 4π ইনটু 9r²/4 বর্গ একক। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হবে, অনুপাত না কি চেয়েছে দেখেন অঙ্কটায়, ও শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে তো মানে গুণ করে নেওয়া ভালো ছিল এটাকে, ও 4 তো কেটে গেল, সমান কত হয়ে গেল 9πr² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়ে গেল, 9πr² থেকে 4πr² বাদ গেল, তার মানে 5πr² বর্গ একক। অতএব বৃদ্ধির হার কি হবে, বৃদ্ধি বাই আগের ক্ষেত্রফল ইনটু 100%, তাহলে শতকরা বৃদ্ধি বেরিয়ে আসবে, πr² কেটে গেল, 4 দিয়ে কেটে গেলে 25, তাহলে 125%। ক্ষেত্রফল কত বেড়ে গেল, 125%। অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। একটা কি ছিল, গোলক ছিল, তার ব্যাসার্ধটা জানা নেই, আর ধরে নিলাম বক্রতল, তো তাহলে 4πr² হয়ে গেল। বলেছে এবার তার ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, 50% বেড়ে যাওয়া মানে মোট 150% হয়ে যাবে না এটা, অথবা আমরা এইভাবে দেখাতে পারি r প্লাস r ইনটু 50/100 এইভাবেও দেখাতে পারি, যাই হোক না কেন দুটো ক্ষেত্রে 3r/2 বেরিয়ে আসবে, হয় এটা করবো অথবা এটা করবো। করার পর পরে ব্যাসার্ধ পেয়ে গেলাম, পরে বক্রতল, তাহলে 4πr² সূত্র দিয়ে পেয়ে গেলাম 9πr² হয়ে গেল, তাহলে ছিল আগে 4πr² হয়ে গেল 9πr², বেড়ে গেল কত 5πr² বেড়ে গেল। এবার বৃদ্ধির সূত্র কি, বৃদ্ধির হার সূত্র হবে, যেটা বৃদ্ধি পেলো সেটা উপরে লিখবো, বা আগের যেটা ক্ষেত্রফল ছিল কত 4πr², আগেরটা নিচে বসবে ইনটু 100%, তাহলে বাড়লো এটা, এটা আগের ছিল ইনটু 100%, 4πr² কেটে গেল, 4 দিয়ে কেটে গেল 25, 5 25 125, তাহলে কত পার্সেন্ট বেড়ে গেল, 125% বেড়ে গেল। হ্যাঁ, এই যে তাহলে আমরা আজকে কি শিখলাম, গোলক শিখলাম, গোলকের আয়তন, বক্রতল কোনগুলো সব আমরা বুঝতে পেরেছি সব কিছু নিশ্চয়, যে আয়তন হলে 4/3πr3, বক্রতল হলে কত হলো 4πr² হবে। এবার একটা গোলকের যখন কতটা ধাতু দিয়ে তৈরি হয়েছে গোলকটা, সেটা বের করতে গেলে কি বের করতে হবে, তার আয়তন বের করতে হবে, অথবা ওই গোলকটাকে যখন কোনো জলের ভিতর ডুবিয়ে দিলে কতটা জল অপসারণ করবে, তাহলেও সেক্ষেত্রে আয়তন বের করতে হবে, বের করতে হবে। এরপর আমরা শিখেছি কি, বাটি মানে অর্ধগোলক ধরবো, ফাঁপা হবে ভিতরটা, হ্যাঁ, তখন তার বক্রতল 2πr² দিয়ে বেরিয়ে আসবে, আর আয়তনটা সে 2/3πr³ হয়ে যাবে, 4/3πr³ অর্ধেক কথা হয়ে 2/3πr³। এইভাবে অঙ্কগুলো আমরা করে যাবো, দেখবো খুব একটা অসুবিধা হবে না, গোলক মোটামুটি সহজ আছে গোলক চ্যাপ্টারটা। যদি কোনো অঙ্কের অসুবিধা হয় চেষ্টা করবে, না হলে আমি তো আছি করে দেবো সেটা। আর পরের দিন আমরা অংশীদারি কারবারটা নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, আজকে এখানেই শেষ হবে, ক্লাসটা এখানেই শেষ করলাম।